প্রধানমন্ত্রী দেশে আসবেন, দেশে রাজনীতি শুরু করবেন, অবশ্যই করবেন, এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন। আমি কোনো দিনক্ষণ এগুলো কিছু বলতে চাই না, বাট সত্যতা এতটুকুই বলতে পারি যে তিনি দেশে আসবেন। কখন আসবেন সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না। এখন এটার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলি আসে, দেখুন এটি তো সত্য, প্রায় তার 5ই আগস্ট তিনি চলে যাওয়ার আগ পর্যন্ত অনেক তরুণের প্রাণহানি হয়েছে। তিনি যেহেতু সরকারে ছিলেন, দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জানমালের হেফাজত করা সবই দায়িত্ব তারই ছিল। সেখানে তিনি ষড়যন্ত্র শিকার হোক আর নাই হোক, তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব। সেখানে এতগুলি তরুণের মৃত্যুর উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? দেখেন, বাংলাদেশে কিভাবে খুন খারাপিগুলো হয়েছে এটা মনে হয় এখন পর্যন্ত সবার জানা হয়ে গেছে। এবং একদিকে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এতগুলো প্রাণহানি হয়েছে, এই কথা বলার একটা ট্যাসিট বা মৌন একটা মিনিং হচ্ছে আপনি কি তাহলে ঠেকাতে পারলেন না? আবার তিনি যখন এটা ঠেকাতে যাচ্ছেন তখন আবার আমরাই বলছি আপনি ঠেকালেন কেন? তো যেই জাতি একবার কলা বুঝে দিতে বলে আর একবার কলা ছিলে দিলে কেন, আবার কলা খুলে দাও, এই দুই রকমের কথাবার্তা বলে যে জাতি, সেই জাতির একটা পুরো পুরো দেশটাই এমন, কোনো কিছুতেই স্যাটিসফাইড না। প্রধানমন্ত্রী তো দমাতেই চেয়েছিলেন, যা প্রাণহানি যাতে না হয় সেজন্য তিনি দমাতে চেয়েছিলেন। দমানোর সময় আপনারা কি বলেছেন? যে এই ছেলে শিবিরের সাথী, তাকে নিয়ে যাচ্ছিল, আপনারা তখন কি বললেন? অর্থাৎ সাধারণ মানুষ কি বললো? 17 বছরের একটা বাচ্চা, একটা ধেরে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে আপনারা 17 বছরের কিশোর বলে পুরো বাংলাদেশে আপনার রিট পিটিশন করে নানান রকমের এই জামাতিরা করলো। সেখানে এই প্রগতিশীলরা আহা উহু করে একাকার করে ফেললো, একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে কি প্রমাণিত হলো? সেই ছেলে মোটামুটি এই প্রগতিশীলদের এমন অপমান করেছে যে দেখা গেল যে ওই যে শিবিরের যে সাথী সম্মেলনে সে গিয়ে দাঁত কেলিয়ে হাসছে। অর্থাৎ সে যে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আগেই ধরতে পেরেছে যে না, রাজাকারের বাচ্চাগুলো, এই সবাইকে তিনি রাজাকার বলেননি, সেটাও অবশ্য কথা, কিন্তু তিনি তো বলেছেন যে রাজাকারের থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান চাকরির অগ্রাধিকার পাওয়া উচিত, এটা মতামত দিয়েছে, এটা সবারই মতামত। ফলে যেই কথাটা বলেছে সেটা হচ্ছে যে উনি যখন এগুলো দমাতে গিয়েছেন তখন আপনারাই বা বাংলাদেশের অনেক মানুষ বলেছে যে ছোট বাচ্চাকে ধরে কেন, ও কি শিবির করতে পারে কিনা। এমনকি ওই ছেলেও অভিনয় করে বলেছে যে আমাকে শিবির, আমি নাকি নামাজ পড়লে আমার নাকি বলে শিবির, অথচ শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে শিবির। তো এইভাবে নানান ধরনের প্রতারণা যখন করা হয় এবং এই প্রতারণা সরকার ঠেকাতে পারে, কিন্তু সাধারণ মানুষ যখন এই প্রতারণার ফাঁদে পড়ে সরকার কি আবার দোষী সাব্যস্ত করে, তখন সরকারের তো কিছু করার থাকে না। সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। সরকার তো প্রথম থেকেই এই আন্দোলনটাকে একটা শান্তিপূর্ণ ভাবে দেখেছে, এটা আপনি জানেন যে প্রথম 14 দিন কোনো কথাও বলেনি। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ তো ওদের সাথে শেষ পর্যন্তও ছিল। তারা বলেছে যে একটা যৌক্তিক সংস্কারের পক্ষে তারা, এমনকি এখনো বলছে। এই যে আমি কলকাতা থেকে ঘুরে এলাম, সাদ্দামের সাথে কথা হলো, ইরানের সাথে কথা হলো, তারা তো বলেছে যে এটা একটা শান্তিপূর্ণ, এটার একটা মানে কোটার সংস্কারের দাবিতে ছাত্রলীগই ছিল রাস্তার মধ্যে। এটা এই কথাটা সামনে আসছে না। ওরা আমাকে যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ আমি ছাড়লে আপনারা দেখবেন যে ছাত্রলীগ তো বরাবরই যৌক্তিক একটা সংস্কারের পক্ষ ছিল, তার সমস্যা কোথায়? আইন আদালতে জিনিসটা গেছে, এখন ওরা চাইছে আইন আদালতে সরকার হস্তক্ষেপ করবে, আবার একই দিকে বলছে যে আইনের শাসন চাই। মানে নিজের ক্ষেত্রে যখন রায়টা যায় নাই তখন মানে ম্যানুপুলেট করতে বলছে যে আপনারা এটা বলেন, আপনারা কি পারেন না, আপনারা বললেই তো হয়ে যায়। আবার যখন বলে তখন বলে আপনি আইনের শাসন ভেঙেছেন। তো এই জাতিকে নিয়ে আপনি যাবেন কোথায়? এই হচ্ছে ঘটনা। এই জাতিকে নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। এটা একটা ফেইল্ড স্টেটস। আমি এক কথায় বলে দিচ্ছি যে এটা একটা ব্যর্থ রাষ্ট্র এবং এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এখন আপনি দেখেন, আপনি তো জানেন যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ সফর করছেন, এবং এরই মধ্যে আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট দেখছি যে যেখানে বলা হচ্ছে যে আরাকানিদের জন্য বাংলাদেশকে একটা করিডোর দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব বলেছেন। আমি জানি না এটা কতখানি সত্য, আমি তার মুখ থেকে এরকম আমি শুনিনি, কিন্তু বিভিন্ন সাংবাদিকের রিপোর্টে এরকমটি কথা এসেছে। আপনার কোনো ধারণা আছে এই বিষয়ে? জাতিসংঘের মহাসচিবের এই সফরটা হচ্ছে একটা ফেক সফর। আপনি যেটা দেখছেন এটা হচ্ছে পিআর এর একটা অংশ হিসেবে সে এসছে। ইউনূস তাকে আনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। তার দেখানোর উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না। তার দেখানোর উদ্দেশ্য ছিল যে এই রোহিঙ্গাদের খুবই টেক কেয়ার করা হচ্ছে, রোহিঙ্গাদেরকে রাখা হচ্ছে নানান ধরনের, এবং এই সরকারকে যথারীতিভাবে একটা বৈধতা দেওয়ার একটা প্রশ্ন, যে জাতিসংঘের সভাপতি এখান থেকে ঘুরে গেছে, সরকার নিয়ে কিছু বলছে না, ফলে হি ইজ ওকে উইথ দ্যাট। সো এইটা একটা পিআর এর অংশ হিসেবে এই জাতিসংঘের এই মরা লোকটা এসেছে, যার ঢাল নাই, তলোয়ার নাই,
নিধিরাম সর্দার, যার কিছু করার ক্ষমতাও নাই। সো এন্ড অফ দ্য ডেতে আপনি জানেন যে সে আসার পর পর রোহিঙ্গাদের যে বরাদ্দ সেটা কমেছে, কারণ আমেরিকা তার মাথার উপর থেকে হাত সরিয়ে ফেলেছে। ভলকার তুর্ক আপনি জানেন যে কয়দিন আগে কি বলেছে, যে সেনাবাহিনীকে একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করেছে। সুতরাং এটাও বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে জাতিসংঘের মতো একটা জায়গাতে, এবং তারা যে ইউনুসের পিআর এর একটা অংশ, সেখানে এই অ্যান্টনিওর এই সফর, ভলকার তুর্কের বক্তব্য, ইউনুসের বক্তব্য সবকিছু মিলে অনুমেয়। ফলে আমার কাছে মনে হয় যে এই জাতিসংঘের মহাসচিবের এই কথিত ভ্রমণ যেটা, সেটা পিআর এর অংশ, অন্য কোনো দোদনা তৈরি করে না, এটা অন্য কোনো বাজও তৈরি করে না। আমার মনে হয় এত সহজ না আপনি যেটি দেখছেন। কারণ আমরা শুনছি যে এখানে একটি ওই যে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, কিংবা ধরেন যে কথাটি আরো খুব যদি খুব সুনির্দিষ্ট করে বলি, যেটা এখন শুনতে পাচ্ছি খুব জোরে সোরে, আগে হালকা আভাস পেতাম, এখন খুব পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের 3 পার্বত্য জেলা এবং ওইদিকে ভারতের 4টি রাজ্য মিলে একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। মানে বাংলাদেশ 3 জেলা হারাবে, ওদিকে ভারত 4 রাজ্য হারাবে। এটার সঙ্গে এই সফরের একটা সম্পর্ক আছে বলে আমি শুনতে পাচ্ছি। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই, এবং আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে রাখি, বাংলাদেশে ওই খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র এটা হতে পারবে না, এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন সেটাও কোনোভাবে কেউ দখল করতে পারবে না বলে মনে হয় না। সাধারণ জনতা খুবই অ্যালার্ট আছে। আর আপনি যেটা কথা বলছেন, এখন এটা অসম্ভব, রীতিমতো অসম্ভব। ভারতের মাটি ভারতকে ভেঙে ওইখানে আলাদা রাষ্ট্র করবে, এটা মানে আমার কাছে মনে হয় এটা একটা অলীক ঘটনা, এখনো পর্যন্ত আমার কাছে অসম্ভব ঘটনা। আমার এই ক্ষেত্রে আমার এই মতামতটা। আচ্ছা, এখন আমাকে একটু যদি বলতেন যে ধরেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন চায়না, হিসাবটা কি? আমরা জানি যে অগস্টে না, জুলাইয়ে শেখ হাসিনা যখন চায়না সফর গেলেন, তিনি চায়না সফর অসমাপ্ত রেখে তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছিলেন। কেন ফিরেছিলেন আমরা নানান রকম খবরাখবর শুনতে পাচ্ছি, সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। এখন আবার যখন নানান রকমের গুঞ্জন শুনতে পাচ্ছি, তুলসী গাবার্ডের ভারত সফর এবং দক্ষিণাঞ্চলকে শান্ত রাখা নিয়ে কিংবা জঙ্গিবাদের উত্থান নিয়ে যখন ভারত উদ্বিগ্ন, তখন চায়না এখানে একটা বড় রোল প্লে করছে এবং প্রধান উপদেষ্টা যাচ্ছেন চায়নায়। এগুলির মধ্যে একটা সম্পর্ক এবং এই অঞ্চলে কে প্রভাব রাখবে? শুধু চায়না না, একেবারে চায়নার বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চায়না তো অর্থ করি বোঝে, ব্যবসা বাণিজ্য বোঝে। আপনি হয়তোবা জেনে থাকবেন যে এই 5ই অগাস্টে একটা বড় ধরনের স্টেক হোল্ডার চায়না ছিল। চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর টাকা পয়সা সেখানে এসেছে, ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র এসেছে, আপনার ইউক্রেন থেকে অস্ত্র এসেছে, ইউক্রেন থেকে ব্ল্যাক মার্কেট হয়ে মিয়ানমার হয়ে অস্ত্র এসেছে, এবং মিয়ানমার থেকে বাংলাদেশে যে অস্ত্র ঢুকেছে কালাশনিকভ এবং AK-47, আমার কাছে সুস্পষ্ট তথ্য আছে, সেটা চায়না এই করিডোরটা, এই সুযোগটা করে দিয়েছে। ফলে চায়নার সাথে আওয়ামী লীগের কি হয়েছে শেষ মুহূর্তে সেটা যেমন একটা বড় আলোচনার দাবি রাখে, কি হয়েছে না হয়েছে, কিভাবে পররাষ্ট্র নীতিগুলো দেখার চেষ্টা করেছে চায়না। একই সাথে ইউনুসের সাথে একত্রিত হয়ে এখানে তিস্তা ব্যারেজের ক্ষেত্রেও তারা আলোচনা করবে বলে আমি শুনেছি। ভারতের সাথে এক ধরনের পরিবেশ তৈরি করবার একটা পায়তারা আছে। স্বাভাবিকভাবে জানেন প্রত্যেকের লাভ ক্ষতি নিয়ে কাজ করে। ফলে আমার কাছে অন্ততপক্ষে এটা মনে হয় যে ইউনুসের এই সফরটা অনেকটা আগুনের মধ্যে ঘি ঢালার মতো। এটা রিপারকেশনটা এত ভয়াবহ হবে যে তার চলে যাওয়াটা নৃশংস থেকে নৃশংস হতে পারে বলে আমার ধারণা। আমি তো এমনও শুনতে পাচ্ছি যে তিনি আর ফিরতে পারবেন কিনা। সম্ভাবনা আছে। আমি আপনাকে একটা কথা বলে রাখি, আবারও বলছি, যে ইউনুস আর তার এই জঙ্গি বাহিনীর পতনটা খুব ভয়াবহ হবে, এবং তাদের এই হাসনাত আব্দুল্লাহ যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরশুদিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি লিখেছেন যে আওয়ামী লীগ যে পথে পালিয়ে গেছে সে পথেই ফেরত আসার ষড়যন্ত্র করছে। তার 2-3 ঘন্টা পরে বোধহয় লিখেছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ফুল স্টপ। এটা কিসের আলামত? এই এসব বাচ্চা ছেলে পেলেদের কথাবার্তা, এদের রাজনীতি সম্পর্কে ধারণা নাই, পড়ালেখা ঠিক মতো করেনি, বস্তির ফকিন্নির ছেলে পেলে, এসব ফকিন্নি বস্তি টোকাই, এদের ব্যাপারে কথা। আপনি একজন পিএইচডি হোল্ডারের কথা আমাকে বলেন, আমি তার কথার জবাব দিতে রাজি আছি। আপনি একজন একাডেমিশিয়ানের কথা বলেন, বিশ্লেষকের কথা বলেন, এই বাচ্চা ছেলে পেলে, এদের হাঁটুর বয়সী ছেলে পেলে, এরা এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ব্রো,
এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ক্লোজড, আওয়ামী লীগের ক্লোজড। ও আওয়ামী লীগ বানান করতে পারবে ঠিক মতো? মানে আমি আসলে কাকে নিয়ে আলাপ করবো? ওরা আওয়ামী লীগের 75 বছরের পুরনো একটা দল, তার মতো 3 দিন আগে জন্মেছে, এর বয়স এখনো 19ও হয়নি মনে হয়। এরা কথা বলছে আওয়ামী লীগ নিয়ে। তো এর কথার কি জবাব দিব? এর সাথে খেলা হবে না, ওর বাপদের সাথে খেলা হবে আমাদের। এর এইসব 3 ইঞ্চি এর সাইজও আপনি দেখেন। তো আমি এইভাবে আমাকে এই কারণে বলতে হচ্ছে যে এত বেশি বিরক্ত। ও ফেসবুকে ওকে আজকে আপনার মতো সাংবাদিক আজকে তাকে গুনছে বিকজ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ফলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস সার্জিস এন্ড হাসান, দে আর নাথিং। এখানে খেলোয়াড় তো অন্য জায়গাতে, এরা তো খেলোয়াড় না, এরা তো হচ্ছে আপনার মলম বিক্রেতা। এরা এরা খেলোয়াড় না। খেলোয়াড় যে আসল খেলোয়াড়, যারা আসল খেলোয়াড় তার দিকে তাকান। খেলোয়াড় অন্য জায়গাতে বসে আছে, খেলা দেখছে। তো ধরেন শেখ হাসিনা যদি ফেরেন, সেক্ষেত্রে দলের নেতাকর্মীরা নিশ্চয়ই সবাই ফিরবে নাকি? দল নতুন করে অবশ্যই পুনর্গঠিত হবে? দলের নেতা কর্মীরা ফিরবে, দল পুনর্গঠিত হবে কিনা সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম, প্রচুর সদস্য আছে, একটা কাউন্সিল আছে। বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তার দল কি করবে না করবে, কিভাবে আগাবে, সামনে আগাবে। সেটার ব্যাপারে আমরা বা আমি বলার কোনো এখতিয়ার আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে যেসব অন্যায় হয়েছে বাংলাদেশের 5ই অগস্টের পর থেকে, বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে এবং যারা এগুলোর মাস্টার মাইন্ড, যারা এগুলো ইনিশিয়েট করেছে, তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে এবং সেটা নিশ্চিত। কিন্তু অনেকেই তো বলছেন এটা একটা অলীক স্বপ্ন, এটা একটা বাস্তবতা বিবর্জিত, এবং এটা একটা পাগলের প্রলাপ। কোনটা পাগলের প্রলাপ? মানে শেখ হাসিনা ফিরছেন খুব সহসায়, খুব দ্রুত। যারা এটা কমেন্ট করে নিশ্চয়ই তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করেন, তাদের রাজনীতি সম্পর্কে কতটুকু ধারণা আছে এটা আমি জানি না। তবে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং একটা দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করবে। বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে যে একটা নেগেটিভ ধারণা আছে কি নেই, সেটি কি দল বিবেচনা করেছে? আছে কি নেই বলতে নিঃসন্দেহে একটা নেগেটিভ ধারণা তো আছেই। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ রত্নকে ভালোবাসে, তার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনার এই 10,000, 20,000, 30,000 এই মব সন্ত্রাসী জামাত শিবির হিজবুত তাহরির কি বললো, এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করে না। সাধারণ মানুষ এখন রাস্তার মধ্যে বলছে আগেই ভালো ছিলাম, তাকে ফেরত আনুন, তিনি এই শয়তানগুলোকে বোতলবন্দি করে রেখেছে। এটা সাধারণ মানুষ বলছে, এটা তো আমার কথা না। আমি কি একবার বলেছি আগে ভালো ছিলাম? কারণ আমি তো আমি আগে ভালো ছিলাম, সবসময় ভালো ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগ যখন ছিল তখন তো নতুন করে আমাদের জন্য কিছু বলে নাই। সাধারণ মানুষ কি বলছে? আগেই ভালো ছিলাম। কেন বলছে? কারণ তাকে মিস করছে, বুঝতে পারছে যে তারা ভুল করেছে। শত শত মানুষ, আপনি নিজেও দেখেছেন, স্ট্যাটাস দিচ্ছে, তাদের ভুল স্বীকার করে স্ট্যাটাস দিচ্ছে। কেন দিচ্ছে? তারা ভুল পথে পরিচালিত হয়েছে। সুতরাং মানে এটা এটা বঙ্গবন্ধুর স্বাধীন করা দেশ, বঙ্গবন্ধুর মাধ্যমে এই দেশটা পেয়েছি। জাতির পিতার সন্তান এই দেশে আসতে পারবে না, রাজনীতি করতে পারবে না, চ্যাপ্টার ক্লোজড। আসলে হয় কি, সভ্য সমাজে থাকি তো, টকশোতেও আসি, মানুষজন দেখে, তাই অনেক সভ্য সমাজে থাকার এটা একটা বড় যাতনা হচ্ছে মনের ভিতরে যা তা মুখে বলছি না। তাই মুখটা খুবই সুন্দর করে বহুত আপনার নদিয়া ভাষাতে কথা বলতে হয়, কিন্তু মনে যা আসছে তা বুঝে নেন আমি কি বুঝাতে চেয়েছি। জি, বুঝতে পেরেছি। আপনাকে একটা গল্প বলি, বুঝতে পারছেন? জি। একটা টিয়া পাখি আপনার খাঁচার মধ্যে বন্দি। তো পাশ দিয়ে একটা লোক যায়, সেই টিয়া পাখি ওই লোকটাকে খুব একটা অপছন্দ করে। তো অপছন্দ করার পরে প্রতিদিন যখন যায়, তখন তাকে বলে, এই তুই কই যাস? তাকে তুই করে সম্বোধন করে। ওই লোকটা তার মালিকের কাছে প্রতিবারই বিচার দেয়। বিচার দেওয়ার পরে ওই মালিক টিয়া পাখিকে খুব মাইর দেয়। টিয়া পাখি পরের দিন আবার বলে, এইভাবে 3-4 বার মার দেওয়ার পরে ওই লোকটা ওই বিচার দেয়, মার দেয়। তো একটা পর্যায়ে মার খেতে খেতে টিয়া পাখি যেটা হয়, সে চিন্তা করে যে না, এগুলা বললে তো মার খেতে হয়। তো পরের দিন আবার ওই লোক যাচ্ছে, তখন ওকে বলছে, এই যা বলবো নিশ্চয়ই বুঝতে পারছিস। তো আমার ব্যাপারটা এইটা যে সভ্য সমাজে থাকি, বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাই, এখানে পুরোটা ব্যক্ত করলাম। ভারতে আপনি জানেন যে তুলসী গাবার্ড রয়েছেন, সেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্টও আগামী সপ্তাহে যাবেন, এবং তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের কথা রয়েছে। যদিও এখনো দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব গভীরভাবে এটি পর্যবেক্ষণ করছেন যে তুলসী গাবার্ড ভারতে কি ধরনের আহ, 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 কি বলবো পরামর্শ নেন, কি ধরনের দিক নির্দেশনা নেন। ভারত তাদের বন্ধু রাষ্ট্র,
ভারত বাংলাদেশেরও বন্ধু রাষ্ট্র, এবং বাংলাদেশে এখন পরিস্থিতি যা রয়েছে সামগ্রিকভাবে, সেখানে আসলে 20টি দেশের গোয়েন্দা প্রধানরা কি করছে, তুলসী গাবার্ডের সেখানে ভূমিকাটি কি, এবং বাংলাদেশ এখান থেকে কি প্রত্যাশা করতে পারে? প্রথমত হচ্ছে শেষের লাইনটা আমি আপনাকে বলি, বাংলাদেশের প্রত্যাশার কথা। আপনি যদি বাংলাদেশকে রেফার করেন এখনকার পূর্ব পাকিস্তান, তাহলে পূর্ব পাকিস্তান কি প্রত্যাশা করে সেটা নিয়ে আমার সামান্যতম আগ্রহ নেই, এবং এই পূর্ব পাকিস্তান কোথায় যাবে সেটা নিয়েও আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হচ্ছে মুক্তিযুদ্ধের যেই বাংলাদেশ যে আজকে সংকটে, তাদের জন্য, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ আছে তাদের বাংলাদেশ আসলে কি অবস্থায় যেতে পারে, বা তাদের এই যে ভয়ঙ্কর এক রাজাকারের পাল্লায় পড়েছে, রাজাকার এক দখলদার বাহিনীর পাল্লায় পড়েছে, সেখান থেকে উত্তরণ করতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে। অর্থাৎ রিয়েল বাংলাদেশ যেটা আছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, কনসার্নটা তাদের হতে পারে। এই মুহূর্তে যারা দখলদার বাহিনী আছে পূর্ব পাকিস্তান, তাদের জন্য কি বয়ে নিয়ে আসবে আমি জানি না। আচ্ছা, আমি আসলে সব দিক মিলিয়েই বলেছি। আপনি জানেন যে বাংলাদেশে আহ, বাংলাদেশ রাজনৈতিকভাবে খুবই একটা চরম বিভক্ত। সেটি আপনাকে নতুন করে বলার কিছু নেই, আপনি ওয়াকিবহাল আছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ একটা, যারা আর কি জিম্মি বোধ করছে এই মুহূর্তে, এবং যারা মনে করছে আপনার মতোই, দেশের একটা বড় অংশ মনে করছে যে বাংলাদেশ আবার পাকিস্তান মুখী হচ্ছে। এটাই সত্য কথা, কেউ স্বীকার করুক আর না করুক। এবং আপনি জানেন যে বাংলাদেশে এইবারের যে 26শে মার্চে ঢাকায় কুচকাওয়াজ হবে না, যদিও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমি দেখেছি অনেকেই সেটা বিশ্বাসও করছে না। তো কি আমি ব্যাখ্যা দেওয়া হয়েছে? ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ঢাকায় যেহেতু স্টেডিয়ামে কাজ চলছে, সেই কারণে ঢাকায় হবে না, কিন্তু 63 জেলায় কুচকাওয়াজ হবে। এটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিউল আলম বলেছেন। আচ্ছা, স্টেডিয়ামের কাজ চলছে বলছে, কোথায়? ঢাকা স্টেডিয়ামে? হ্যাঁ। কেন, কুচকাওয়াজ তো হতো আপনার পুরান বিমানবন্দরে হতো। পুরান বিমানবন্দরে কুচকাওয়াজ হয়েছে সারা বছর দেখেছি। আপনার নতুন করে ঢাকা ঢাকা স্টেডিয়ামের ধুয়ো তোলা হচ্ছে। পুরো ব্যাপারটাই যেটা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধের কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধ, এই পুরো ব্যাপারটা বা বিজয় দিবসের এই পুরো ব্যাপারটা তো এখন যারা ধরেন দখলদার বাহিনী যারা আছে তাদের জন্য খুবই পীড়াদায়ক একটা ব্যাপার। তাদের জন্য সেখানে বিজয় দিবস আবার কি, বিজয় দিবস উদযাপন জিনিসটাই বা কি, এই জিনিসগুলো তো তাদের জন্য আসলে মানে একটা ভয়ঙ্কর রকমের কষ্টের একটা জায়গা। কারণ ক্ষমতাতে আছেই হচ্ছে পাকিস্তান পন্থীরা। ফলে আপনি যথার্থই বলেছেন যে পাকিস্তান মুখী হচ্ছে, এটা মানুষ মনে করুক আর না করুক, এটাই বাস্তবতা। আর তুলসী গ্যাবার্ডের যেই বৈঠকটার কথা বলছেন, এটা খুবই শিডিউলড একটা প্রোগ্রাম। এটা এমন না যেটা গতকালকে করেছে বা এক সপ্তাহ আগে করেছে, এটা অনেকদিন আগের থেকেই একটা, এবং প্রতি বছরই এরকম সারা পৃথিবী থেকে এরকম বিভিন্ন দেশের সম্মেলন হয়। এরকম অনেক সম্মেলনে আমি বাংলাদেশের অনেক গোয়েন্দা প্রধানকে যেতে দেখেছি, যাওয়ার কথা শুনেছি। তো তেমনই একটি বিভিন্ন গোয়েন্দা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা প্রধানদের, বিভিন্ন দেশের প্রভাবশালী দেশের গোয়েন্দা প্রধানদের একটা বৈঠক মাত্র। এবং এই ধরনের প্রোগ্রামগুলো আসলে 5-6 মাস, 1 বছরও আগে থেকে বা তারও আগে থেকে আসলে শিডিউল করা থাকে, এবং সব ধরনের প্ল্যান প্রোগ্রাম করা থাকে। সুতরাং নতুন করে আহ তুলসী গ্যাবার্ডের এখানে আসা, এটা হঠাৎ করে কিনা বা কোনো ধরনের ঘটনার প্রেক্ষিতে কিনা তেমন আমি মনে করি না। ইয়েস, যে তুলসী গ্যাবার্ড এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। একই সাথে বাংলাদেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে, অর্থাৎ এই মুহূর্তে যারা বাইডেন প্রশাসনের সহায়তায় বাংলাদেশকে দখল করেছে, এই মার্কিন মার্কিন ডিপ স্টেটের মাধ্যমে যে দখল করেছেন, সেটার ফলে নতুন যে প্রশাসন এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের প্রধান একজন সিকিউরিটি কর্মকর্তা, ডিএনআই, তাই তো? তার প্রধান কর্মকর্তা আসবেন, সেটা নিয়ে বাংলাদেশ বিষয়ে কি আলোচনা হয় এবং কি ধরনের স্ট্র্যাটেজি হয়। সাধারণত যেগুলো সাংবাদিকরা দেখতে পায় ওপেন আলোচনা হয়, সেই ওপেন আলোচনার ভিতরে কখনোই এই টাইপের আসল রোড ম্যাপটা কি হবে এটা কেউই জানতে পারে না, এটা জানা সম্ভব না। এগুলো খুবই আন্ডার দ্য টেবল, এবং এগুলো খুবই ক্লোজ ডোর মিটিং গুলোতে হয় বা নিজস্ব আলাদা ব্যবস্থা থাকে। ফলে আপনি আমি স্পেকুলেট করতে পারি, এবং আমাদের যে অভিজ্ঞতার আলোকে, আমাদের বিভিন্ন সোর্সের আলোকে আমরা স্পেকুলেট করতে পারি।
আমি তো একটা কথা বারবারই বলেছি যে এই সরকার কখনো টেকার মতো সরকার না। এই সরকারের ক্ষমতার মেয়াদ অনেকেই আপনার বিভিন্ন দিন তারিখ ক্ষণ গণনা করে দিচ্ছে। আমি হয়তোবা সেভাবে না দিলেও আমি শুধু বলবো যে তাদের দিনটা জাস্ট আপনি গুনতে পারবেন। আমি এই ব্যাপারে খুবই কনফিডেন্ট এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 17ই মার্চ। এটাও বলে নেওয়া ভালো এর মধ্যে যে আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। 1920 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আজকে তার 105তম জন্মদিন। এই 17 মার্চেই আমি আপনাকে এতটুকু কথা বলতে পারি যে এই সরকারের মেয়াদ আসলে খুব বেশি নেই এটা গণনা করবার মতো, এবং এদেরকে খুবই নৃশংসভাবেই বা খুবই বাজেভাবে হয়তোবা বিদায় নিতে হতে পারে। জি, আমরা আমরা জানি যে তুলসী গাবার্ড, যদিও তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি একজন হিন্দু ধর্মের একজন ভক্ত, আহ, সবকিছু মিলিয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি তার উদ্বেগের কথা টুইট করে জানিয়েছেন। বিভিন্নভাবে তিনি বলেছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে যে তাদের উদ্বেগ রয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সেটি জানিয়েছেন। এবং আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফর করেছিলেন তখন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের বিষয়টি ভারতের উপর ছেড়ে দিয়েছেন। যদিও তার কথাটি খুবই আমি 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 একদম লাইক করিনি বলতে যে আমার কাছে এত সম্মানজনক মনে হয়নি যে বাংলাদেশের বিষয়ে ভারত দেখবে। এটি অসম্মানজনক আমার বিবেচনায়। আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন, কিন্তু আমরা দেখেছি যে আঞ্চলিকভাবে যে মরুলিপনা রয়েছে সেদিক থেকে আমেরিকা ভারতের উপর নির্ভর করে আমাদের দক্ষিণাঞ্চলে। এবং আমরা দেখছি এখন এই মুহূর্তে যে পাকিস্তানের যে পরিস্থিতি, তাদের অবস্থা খুব নাজুক। আমাকে কি বলতে পারেন নাকি যে বিষয়টি কোন দিকে যাচ্ছে? কারণ আমরা শুনেছিলাম ডক্টর ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন তিনি বলেছিলেন ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন, তাদের 7 সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছিলেন। এমনকি এই যে, আমি আর তাদেরকে ছাত্র জনতা বলি না, এই যে নতুন রাজনৈতিক দল করেছে যারা, যে কি নাগরিক নাপা পার্টি যেটিকে বলে, নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তারা এই যে নাহিদ ইসলাম, সার্জিস, মাহফুজ আলম, এরা এরা খুব কি বলে 7 সিস্টার্স নিয়ে অনেক হুমকি ধামকি দিয়েছিল। এমনকি খুবই বোঝা যায় যে মেটিকুলাসলি প্ল্যানের অংশ হিসেবে অভ্যুত্থানের পরপরই আমরা দেখেছিলাম যে বিভিন্ন দেয়ালে বাংলার নতুন একটা ম্যাপ আমরা দেখেছিলাম, যেটি নিয়ে পরবর্তীতে আমরা নানান রকম কথাবার্তা আর কি শুনেছি। কিন্তু এই যে একটু লম্বা করে হয়ে গেল প্রশ্নটি, আমার মানে মূল কথাটি হচ্ছে যে এখন পরিস্থিতিটা কোন দিকে? ভাঙার কথা ভারত, কিন্তু ভাঙছে গিয়ে পাকিস্তান। বিষয়টি কি হচ্ছে? পাকিস্তানের ভাগার কথা বলতে বেলুচিস্তান নিয়ে আপনি জানেন যে এটা তো একটা দীর্ঘ সময়ের সংগ্রাম। তার একটা দীর্ঘ সময় তারা একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছে। এই মুহূর্তে সেই আন্দোলন বা সেই আলাপটা জোরদার হয়েছে। আমি সে প্রসঙ্গে আসলে আমার খুবই আগ্রহ কম। পাকিস্তান বিষয়ক আমার আগ্রহ খুবই কম, কারণ পরাজিতদের বিরুদ্ধে, পরাজিতদের ব্যাপারে আমার আসলে কথা বলার আগ্রহ নেই। আমি শুধু একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। যেমন আপনি বলছিলেন যে আপনার খুব খারাপ লেগেছে যখন বলেছে যে বাংলাদেশের বিষয়টা আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম। সো আমার কাছে যেটা মনে হয় যে ইয়েস, একটি সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে যখন অন্য আরেকটি দেশ কথাবার্তা বলে, সেটা খুব স্বাভাবিকভাবেই আহ একজন দেশের নাগরিক হিসেবে একটু ভালো লাগার কথা না। মনে হতে পারে যে সার্বভৌমত্বে আঘাত। কিন্তু বর্তমান বাংলাদেশের বাংলাদেশ শব্দটা তো আর বলা যাচ্ছে না, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এই পূর্ব পাকিস্তানের ব্যাপারে আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার শুধু মোদি কেন, বাংলাদেশ, মানে এই পূর্ব পাকিস্তানের মধ্যে যারা বাংলাদেশ চিন্তা লালন করে, বাংলাদেশ চেতনা লালন করে, তাদের মধ্যেও সেটা বিরাজমান। এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। ফলে আমার কাছে যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে, আর আমরা সবসময় মনে করি যে আমরা মনে হয় একটা সার্বভৌম রাষ্ট্র। অস্ট্রেলিয়াও মনে করে তারা সার্বভৌম রাষ্ট্র, ভারতও মনে করে। আসলে যদি তাত্ত্বিকভাবে চিন্তা করি, সারা পৃথিবী আসলে সার্বভৌমত্বটা একটা কনসেপ্ট মাত্র। পুরো একটা দেশ পুরোপুরি সার্বভৌম আমার মনে হয় না যেটা কেউ দাবি করতে পারে।
আর আমাদের মতো দরিদ্র রাষ্ট্র যাদেরকে সবসময় মুখাপেক্ষী থাকতে হয় পশ্চিমা দেশের ব্যবসা বাণিজ্যের উপরে, তাদের দয়া দাক্ষিণ্যের উপরে, কিংবা তাদের নানান ধরনের স্ট্র্যাটেজি, সামরিক শক্তি ইত্যাদির উপরে, সেইখানে আমাদের জন্য সার্বভৌমত্ব শব্দটা শুধু নিজের সেলফ প্যাম্পারিং এর জন্যই প্রযোজ্য, যে আমরা শ্রেষ্ঠ, আমরা সার্বভৌম, ওই অটুক বলতেই আপনার ভাল লাগবে। কিন্তু আদতে আমরা কি আসলেই সার্বভৌম? এমনকি গ্রেট ব্রিটেন, তারাও যখন ইউরোপিয়ান ইউনিয়নে ছিল তখন আপনার কনসেপ্ট অফ সভরেন্টি নিয়ে প্রশ্ন এসছে, এবং তাদের ব্রেক্সিটটা হয়েছিল তাদের এই সার্বভৌমত্ব রক্ষার্থে, বা পার্লামেন্টারি সভরেন্টি যেটা আছে সেটার ব্যাপারে বারবার এসেছে। ফলে বাংলাদেশ যেভাবে এখনো পৃথিবীতে নানান ধরনের সংস্থার উপরে, ধার দেনার উপরে ডিপেন্ড করে বা ডিপেন্ড করতো, এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাহায্য না আসলে বাংলাদেশের চলাটা মুশকিল হয়ে যেত বলে একটা সময় আমাদের মনে হতো। যদিও আপনার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অধীনে বাংলাদেশ আসলে এমন একটা জায়গাতে চলে গিয়েছিল, এমন একটা জায়গাতে যেখানে বিদেশি ঋণ নির্ভর, তারপরে হচ্ছে যে অন্য দেশের উপরে ঝুঁকে পড়া অর্থনীতি, এইসব জায়গা থেকে আমাদের ব্যাপকভাবে উত্তরণ ঘটেছিল, যেটা এই 5ই অগাস্টের জঙ্গি হামলার মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আবার ব্যাক টু দা 2006, 5, 4 ওই সময়টাতে আমরা চলে এসেছি। ফলে আপনার ওই কথাটার ব্যাখ্যা দিতে যে আসলে অ্যাবসলিউট সার্বভৌম আমার মনে হয় না আমাদের দক্ষিণ এশিয়ার কেউ আছে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে আমরা কারো না কারো কাছে মুখাপেক্ষী, এবং সেই জায়গাটাতে গিয়ে অন্যের ইন্টারেস্ট দেখার একটা বড় ধরনের ব্যাপার থাকে। ফলে এখানে সার্বভৌমত্বের একটা খর্ব হওয়ার আশঙ্কা, এবং সার্বভৌমত্ব আদৌ আছে কিনা সেটা নিয়ে আমি আসলে বরাবরই প্রশ্ন তুলে থাকি, যদিও বিষয়টা তাত্ত্বিক, লিটারেলি বিষয়টা আসলে অনেক জিনিসটা। বেশি তাত্ত্বিক, অত তাত্ত্বিক কথার মধ্যে আমরা আমরা না যাই। আমি বরং আরো যদি ইয়ে করে বলি, আমি দেখুন আহ কি বলবো যে শেখ হাসিনাকে সবাই বলে যে ভারতের প্রতি তিনি নতজানু ছিলেন, কিন্তু আমরা যদি একটু সত্যি সত্যি বাস্তবের দিকে তাকাই তাহলে দেখবো তিনি চায়না এবং ভারতের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করেছিলেন, যাতে করে কোনো দেশ তার উপরে বেশি খবরদারি করতে না পারে। এবং আমি যতটুকু কূটনীতি বুঝি তাতে করে আমি বুঝি আমরা আসলে এই দুই দেশেরই জাতাকলে পড়েছে। আহ, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আম, আম, আমি এই মুহূর্তে অর্থাৎ 5ই অগস্টের পরে যে তথ্যগুলো বিভিন্ন মানুষের সাথে গল্প আড্ডায়, কথার ছলে, ওভার দ্য কাপ অফ কফি, বিভিন্ন আলোচনাতে কত শত 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 গল্প শুনেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নানান রকমের আলোচনা, আমার কাছে অন্ততপক্ষে একটা ব্যাপারে আমি খুবই বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের ইতিহাসে যদি বঙ্গবন্ধুর পর বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশ যে শব্দটি, বাংলাদেশ একটা দেশ রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে কেউ কোনোদিন কোনো কিছু করে থাকে, এবং চোখে চোখ রেখে নিজের আম, সার্বভৌমত্ব, নিজের মর্যাদা মাথা উঁচু করে কখনো কোনো বিষয়ে চুক্তি বলেন, কোনো বিষয়ে নেগোসিয়েশন বলেন, সেটা করে থাকে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার এই কথাটাকে আমার বিরোধী পক্ষ যারা আছে, যারা সবসময় ওত পেতে থাকে গালি দেবার জন্য, ওত পেতে থাকে নানা ধরনের অশালীন কথা বলার জন্য, আমি খুব আসলে আমি ইচ্ছা পোষণ করি যদি এগুলো আসলে কখনো ভিডিও আকারে দেখানো যেত তাহলে বোঝা যেত। এমনও ডিপ্লোম্যাট আছে, তারা বলেছেন যে সারা রাত এমন ঘটনা ঘটেছে যে ভারতকে একটা পয়েন্টে ছাড় দেওয়ার কথা, সেখানে প্রধানমন্ত্রীর সাথে থাকা অতিথিরা বারবার বলছেন যে স্যার আপনি এই জায়গাটাতে ছাড় না দিলে আসলে ওনারা ওই জিনিসটাতে যাচ্ছেন না, এরকম নানান রকম বলেছে, এবং তাকে অনুনয় বিনয় করে তাকে বুঝিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক রকমের চাপে পড়ে, কারণ উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, উনি এটা করবে না তো করবেই না, সেটা যেই হোক না কেন, এটা ভারতের সাথে কোনো একটা আলোচনার প্রসঙ্গে। সবাই তাকে রাজি করালেন সারাদিন পর্যন্ত, যে আপা স্যার স্যার ডাকেন উনাকে ফর্মালি ভাবে, স্যার এটা আপনি এই ব্যাপারটা আপনাকে রাজি হন, তা নাহলে এই সুযোগ সুবিধা আপনি পাবেন না, নানান ভাবে। তো সেই ডিপ্লোম্যাটের ভাষ্য অনুযায়ী যে যখন ডিলের সময়টা আসলো তখন তিনি তার কথাতেই ফেরত গেলেন, এবং তিনি শেষ পর্যন্ত মানে মানে এমন না যে ভারতের সাথে শত্রু ভাবাপন্ন, এন্ড অফ দ্য ডেতে ভারত আমার যতই, আমি আপনার বন্ধু, কিন্তু আমরা যদি একটা ব্যবসায়িক ডিলে যাই আমাদের কিন্তু অনেক রুলস এন্ড রেগুলেশন থাকে। আমি একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছি, প্রধানমন্ত্রী তার রাষ্ট্রকেই সুউচ্চে তুলে ধরতেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
যে এটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স, আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে নিজে বলেছি যে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, অর্থাৎ আমি এত কাতর হয়েছি, আমি খুবই কাতর হয়ে, এটা আমার ইমোশনাল একটা স্টেটমেন্ট ছিল যে আপা, যদি পশ্চিমাদের সাথে কোনো একটা ব্যাপারে আমাদের কথাও বলতে হয়, নেগোসিয়েশনেও যেতে হয়, প্লিজ আপনি এই জিনিসটা একটু করুন। মানে আজকে আমার এটা বলা উচিত হচ্ছে কিনা জানি না, শুধুমাত্র আসলে এই প্রশ্নটা আপনি করেছেন নতজানু অর্থনীতির কথা বা পররাষ্ট্রনীতির কথা প্রসঙ্গে। আবার উত্তর ছিল যে দেশ বিক্রি হয়, দেশ কারো কাছে ঝুঁকে পড়ে, এটা করে শেখ হাসিনা কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না, ক্ষমতা আমার দরকার নেই। এটা আমি নিঝুম মজুমদার, আমি সাক্ষী। পৃথিবীর এবার আমাকে হাজার লক্ষ লোক দুনিয়ার কথাবার্তা বলুক, আমার কিছুই আসে যায় না। এটা আমার অভিজ্ঞতা, আমি জানি দেশ তার কাছে আগে। এবং এই যে সেন্ট মার্টিনের কথা, তিনি যদি হুইসেল ব্লো না করতেন, তিনি যদি ইস্ট তিমুরের মতো ওই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র করবে এই ধরনের কথাবার্তা না বলতেন, তাহলে আজকেও মানুষ কিন্তু বুঝতে পারতো না। এখন দেখেন, আজকে যখন এই 5ই আগস্টের এই জঙ্গি হামলার পরে যখন এই দখলদার বাহিনী এই আপনার এই সেন্ট মার্টিনে নানান ধরনের পায়তারা করছে, মানুষ কিন্তু সব বলা বলি শুরু করছে, আরে এগুলো তো প্রধানমন্ত্রী সবকিছু বলে গেছেন, ঠিক না? সো প্রধানমন্ত্রী হুইসেল ব্লো করেছেন বলে আজকে মানুষ এগুলো বলতে পারেন, জানতে পারেন। তো বঙ্গবন্ধু কন্যা কখনো দেশকে বিক্রি করেন না। আর ভারতের সাথে যে আপনার নানান ধরনের কথা বলে যে সব লিখে দিয়েছে, এগুলো শুধু মুখেরই কথা। ছোটবেলা থেকেই শুনে এসেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি বাজবে, তারপর হচ্ছে সবাই হিন্দু হয়ে যাবে, ভারতের কাছে দেশ বিক্রি করবে। এখন পর্যন্ত এই যুগে এসে 2025 সালে এসে কি হয়েছে না হয়েছে মানুষ সেটা দেখতে পেয়েছে। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের স্বার্থ সবার আগে দেখেছেন। ফলে যাদের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে তারাই জানে, আর আপনি বাজারে যা শুনবেন ওগুলো সত্যি না। জি। না, এটা আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে সত্যি যদি আপনি বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসের দিকে তাকান, ভারতের সঙ্গে চোখে চোখ সত্যি, রেখেই সত্যি তিনি যদি কথা কেউ বলেন। সত্যি, সত্যি যদি কেউ অধিকার আদায় করতে পারে সেটি তো শেখ হাসিনাই করেছেন। এটি নিন্দুকেরাও স্বীকার করবে যেমন উচিত। যেমন অন্তত আমি আপনাকে তথ্যভিত্তিক একটা যদি হয়ে থাকে। আমি আপনাকে এখানে একটা তথ্য দেই। এখানে একটা এখানে একটা ছোট্ট তথ্য দেই। এই তথ্যটা অনেকের জানা উচিত। সেটা হচ্ছে যে মনে আছে একটা কথা নিয়ে খুব আলোচনা হয়েছিল যে ভারতকে আমি যা দিয়েছি এটা ভারত কখনো ভুলতে পারবে না। এই ধরনের কথাবার্তা আছে না? জি। হুম। দেখেন এই কথাগুলোকে কিভাবে বাঁকা চোখে কি নোংরা ভাবে আপনার কত নোংরা ভাবে প্রকাশ করা হয়। অথচ আপনি জানেন যে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে কি রেফার করেছে? এটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এত বিওপি ছিল না সীমান্তে, মানে অর্থাৎ সীমান্ত চৌকি। দুই দেশে ওই যে 10টা অস্ত্র মামলা যখন বিএনপির আমলে ধরা পড়লো, তখন কিন্তু বাংলাদেশ সরকার সীমান্তে ব্যাপকভাবে এমন নিরাপত্তা ব্যবস্থা করলো যারা আপনার যে পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদীগুলো যাতে ভারতের মাটিতে না যেতে পারে, ভারতের উগ্রবাদীগুলো যদি বাংলাদেশে না আসতে পারে, এই জন্য সিকিউরিটিটা এত টাইট করা হয়েছে। এবং বাংলাদেশ কিন্তু এই সিকিউরিটির ব্যাপারে, অর্থাৎ দুই দেশের, এখানে তো দুই দেশেরই সিকিউরিটির প্রশ্ন, বাংলাদেশ তার নিজেদের সিকিউরিটির জন্য অনেক টাকা খরচ করেছে, যেটা ইভেনচুয়ালি ভারতের লাভ হয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশের সিকিউরিটির এই কড়াকড়ির কারণে ভারত তার যে বিওপি, তাদেরও তো এরকম চেকপোস্ট গুলো আছে, অনেক চেকপোস্ট তারা সরিয়ে নিয়েছে। এক্সট্রা খরচ থেকে ভারত নানান ভাবে বেঁচে গেছে, কারণ বাংলাদেশের দিক থেকে তো এটা শক্তিশালী ভূমিকা ছিল, অর্থাৎ এক দেশ করলেই হলো। ফলে এইসব, এই যে নিরাপত্তা, আন্তঃরাষ্ট্র নিরাপত্তা, তারপরে অন্য রাষ্ট্রের প্রতি সৌহার্দ্য, অন্য রাষ্ট্রের প্রতি রেসপেক্ট, এই জিনিসগুলোর কথাই তখন রেফার করা হয়েছিল যে এটা ভারত ভুলবে না। অথচ এই কথাগুলোকে কি নোংরা ভাবে, কি বাজে ভাবে উপস্থাপন করা হয়েছিল জি, মিডিয়াতে। ফলে জি, আজকের এই পরিসরে আমি কথাটা বলার একটা ফুরসত পেলাম আর কি। জি, জি। কিন্তু আমার কাছে কি একটা জিনিস মনে হয় যে দেখুন, ভারত বিরোধী রাজনীতি এটি তো আজকের নতুন কিছু নয়। এটি সেই ৪৭ এর থেকে চলছে, তাই না? কিন্তু রাজনৈতিকভাবে এইগুলো মোকাবেলায় আওয়ামী লীগও ব্যর্থ হয়েছে, ভারতও ব্যর্থ হয়েছে। কারণ আমি অনেক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের মনে ভারত এত বিশ্রদ্ধ হয়ে গেল কারণটা কি? আপনি যদি একটু আমি নিরপেক্ষ আপনার চোখ দিয়ে আমি দেখবেন, আমি আমি একটু শেষ আপনার এই করি, আমার প্রবলেমে প্রশ্নটা শেষ করি। এটা তো সত্য যে বাংলাদেশের অসংখ্য মানুষ ভারতকে আ পছন্দ করে না, অপছন্দ করে। আমি শব্দটি বলতে চাই না, তবু বলি যে ঘৃণার চোখে দেখে, বিদ্বেষ পোষণ করে।
তো এই এত এত তিক্ততার কারণ কি? বরং আমাদের তো ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক হওয়ার কথা। আমরা তো ভারতের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকার কথা, কারণ তারা আমার দেশের স্বাধীনতায় আমাদেরকে সাহায্য করেছে, তাই না? সুতরাং সেই জায়গাটি না হয়ে কেন এতখানি বিশ্রদ্ধ হলো? আমার কাছে মনে হয় কি, যেই সমস্ত হিসাব নিকাশের ফাঁকা রয়ে গেছে, ধরেন বাণিজ্যে ঘাটতি, কিংবা ধরেন তিস্তার চুক্তি না হওয়া, কিংবা ফারাক্কার পানির ন্যায্য হিস্সা, এরকম অসংখ্য বিষয় আমরা রেফারেন্স হিসেবে দিতে পারবো। কোনোটা সত্য, কোনোটা আংশিক সত্য, কোনোটা একেবারেই সত্য নয়। আমি বিতর্কে যেতে চাচ্ছি না, কিন্তু ভারতের কি এই উপলব্ধিটা হয় যে বাংলাদেশের মানুষ এত বিপুল সংখ্যক একটা গোষ্ঠী কেন তাদেরকে অপছন্দ করে? এর পেছনে এই রাষ্ট্রীয় সম্পর্কের বাইরে ব্যক্তিগত সম্পর্কটিও অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজে এটা ব্যক্তিগতভাবে এটার উত্তর খোঁজার চেষ্টা করে দেখেছি। অনেকেই মনে করে যে ভারতীয়রা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। আমরা তাদেরকে যতখানি আন্তরিকতার সঙ্গে দেখি, তারা আমাদেরকে ওই বন্ধুর চোখে দেখে না, প্রতিবেশীর চোখে দেখে না। আপনার কাছে কি মনে হয়? প্রথম দুটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা ভারত আমাদের সাথে ভালো ব্যবহার করে না। আমরা আন্তরিকতার সাথে কিভাবে দেখাই, আপনি তো মাত্র বললেন যে বাংলাদেশের ধরেন একটা বড় অংশ ঘৃণা আমি করে। আমি আমাকে অনেকেই যেটা বলেছে, ধরেন এই বিদেশেও আমি এই কথাটি শুনেছি যে আহ, আহ, একটা একটা ধরেন বিদেশে আমরা সবাই ইমিগ্রান্ট, রাইট? তো এখানে ধরেন কাজের সুবিধা, পরিচিতি হওয়া, কিংবা যে কোনো একজন আরেকজনকে দরকার হয়, সেই ক্ষেত্রে ভারতীয়দের কাছ থেকে তারা খুব একটা আমি আমার যদিও অভিজ্ঞতাটা ভিন্ন, কিন্তু তারপর আমি মানুষের যে অভিযোগগুলি করেছে আমি সেটি বলি যে তা মানুষ মানে মানে ভারত আমাদের প্রতিবেশী, আমরা একই ধরনের সংস্কৃতিতে, আমরা আমাদের কৃষ্টি কালচার সব একই ধরনের। ফলে যেই যেই হৃদ্রতাটুকু ভারতীয়দের কাছে বাংলাদেশের মানুষ আশা করে, সেটি তারা পায় না। সেটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হৃদ্যতাটুকু কি আশা করেছে। আপনি আমাকে একটা যেই কথাটা বললেন, হৃদ্রতাটুকু মানে ভ্রাতৃত্ব বাংলাদেশের সুলভ ব্যবহার। তো যেই দেশের মানুষ ভারতকে ঘৃণা করে একটা বড় অংশ, সেখানে সেখানে ওই মানুষগুলোই ভারতের কাছে আবার ভালোবাসা আশা করে কেন? না, মানে আপনাকে ঘৃণাটা তো ভালোবাসা পেতে পুঞ্জীভূত, হলে, একদিনের ঘৃণা তো না। মানে আপনি আমাকে এটা বলতে পারবেন যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ভারতকে ঘৃণা করে? আপনার না, কাছে কোনো এরকম তো কোনো জরিপ জরিপ নাই। আছে? একটা বড় অংশ আপনি দেখেছেন। আমিও আপনার মতোই, আমার অভিজ্ঞতা। হ্যাঁ? মানে আমি বড় অংশ বলতে আমিও কখনো জরিপ করিনি। কিন্তু আমি যেমন, আমার ক্ষেত্রে ব্যাপারটা অভিজ্ঞতাটা হচ্ছে যে আমি যেমন ভারতকে পছন্দ করে একজন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা হিসেবে ভারতকে এক ধরনের শ্রদ্ধার চোখে দেখে, এরকম অসংখ্য মানুষকে যেমন আমি চিনি, অন্যদিকে ভারতকে অপছন্দ করে এরকম মানুষকে আমি চিনি। ফরচুনেটলি, আনফরচুনেটলি, ফরচুনেটলি বলবো কারণ আমার সৌভাগ্য হয়েছে এদের স্বরূপ চেনা। যারা আপনার এই ভারতকে অপছন্দ করে তারা বেশিরভাগই হচ্ছে বিএনপি জামাতের সমর্থক। তারা একটা দীর্ঘ সময় মিথ্যাচার দিয়ে প্রোপাগান্ডা করে এই ঘৃণাটা জাগিয়ে তুলতে পেরেছে। আর আরেকটা ছাগলের ৩ নাম্বার বাচ্চা, আরেকটা সমর্থক গোষ্ঠী আছে, সেটা হচ্ছে মাওলানা ভাসানীর সমর্থক গোষ্ঠী। আমার কাছে একটা বই আছে ঠিক পেছনেই, আমি এখন আলসেমি করে আসলে যেতে চাচ্ছি না। সেখানে আমার কাছে একটা স্পষ্ট চিঠি আছে ১৯৭১ সালের ১০ই অক্টোবর সম্ভবত, বা অক্টোবর মাসে, সেফ সাইডে আমি থাকি। সেখানে ভাসানী পরিষ্কার করে বলেছে ইন্দিরা গান্ধীকে যে তাকে যদি আসামের ধোবাউড়াতে তাকে যদি ৫ বিঘা একটা জমি দেওয়া হয়, তাহলে সে কোনোদিন ভারতের বিপক্ষে আর কিছু বলবে না। তাকে সবাই চাইনিজ বাম বলে, আসলে সে চাইনিজ বাম না, এবং ভারতের কোনোভাবে, এবং এক্স্যাক্টলি এইভাবে চিঠিটা লিখেছে। আপনি আমাকে একটু সময় দিলে কিন্তু আমি আপনাকে চিঠিটা পড়ে দেখাতে পারি, আপনি যদি বিশ্বাস না হয়। তার স্বহস্তে লেখা চিঠি বাংলাতে, সেটাকে অনুবাদ করে ইন্দিরা ইন্দিরা গান্ধীর কাছে পাঠানো হয়েছিল। এই লোকটাকে ইন্দিরা গান্ধী পাত্তা দেয়নি, কারণ তার অভ্যাস স্বভাব জানে এইভাবে একদম সাবমিসিভ হয়ে, যে আসামে তাকে ৫ বিঘা জমি দিলে পৃথিবীতে আর তার কিচ্ছু চাওয়ার থাকবে না, তার সারা শেষ জীবনটা তিনি সেখানে কাটাতে চান। স্বাভাবিকভাবে মাওলানার ক্যারেক্টার সম্পর্কে ইন্দিরা গান্ধীর ধারণা ছিল। ইন্দিরা গান্ধী কোনো ধরনের অ্যান্সারও করেনি। আপনার মাওলানা প্রচন্ড ভাবে এটাতে অপমানিত বোধ করলো। সে অপমানিত বোধ করার পর তাকে যখন ৫ বিঘা জমি দিল না, ওই ৫ বিঘা জমি না পাওয়ার কারণে সে এখন ফারাক্কা বাঁধের মার্চ করবে, সে এখন ভারতকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে।
এরকম করে ওরকম করে, কারণ হচ্ছে 5 বিঘা জমি। তো এই 5 বিঘা জমির লোভের কারণে যে লোকটা শত্রু এবং মিত্র বানায়, এই এটা তো আপনি ভাসানীকে দেখলেন। এই চরিত্রগুলো অর্থাৎ এরই ডিসেবল গুলো, এর অনুসারীদের বা যারা এখন ভারতকে ঘৃণা করছে, তাদেরও একই অবস্থা। আপনার একটা চিকিৎসা লাগবে, আপনি ভারতের ভিসার জন্য দৌড় মারতেছে, অথচ তার কিছুক্ষণ আগেই আপনার ভারতকে গালিগালাজ করেছে। কেমন? আপনি 5ই আগস্টের পরে নিশ্চয়ই দেখেছেন যে ওই যে যমুনা ফিউচার হল মনে হয়, ফিউশন হল বা যমুনা মানে আমাদের মলে, আমাদের বৈশিষ্ট্যই মনে হয় এরকম। দেখুন আমরা আপনি এই যে যমুনা মলে গিয়ে একটু আমেরিকাতে সেন্ট থাকে, শেষ করুন। আমেরিকার সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু আমেরিকাকে সারাক্ষণ গালাগালি করে। এক্স্যাক্টলি, আপনার ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে আপনার বলছে যে কি জানি আপনার ভারতের ব্যাপারে স্লোগান দিচ্ছে। আবার অন্যদিকে তারা কেন স্লোগান দিচ্ছে? তারা ভারতের ভিসা চায়, অথচ স্লোগান দিচ্ছে পুরাই উল্টা। আমি নিজে আমার আম্মার যখন চিকিৎসা চলছিল চেন্নাইতে, আমার মনে আছে প্রতিদিন সন্ধ্যাবেলাতে আমাদের আড্ডা হতো। সেখানে অন্য যারা পেশেন্টদের আত্মীয় স্বজন আছে, আমরা চা খেতাম, আড্ডা দিতাম। সেখানে আমি সবাই না, কয়েকজনকে পেয়েছি যারা তাদের মা বাবাকে চিকিৎসার জন্য এনেছে, এমনকি নিজে চিকিৎসার জন্য এসেছে, কিন্তু ভারতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিগালাজ করছে, অথচ চিকিৎসা নিচ্ছে চেন্নাইতে। তো এই ধরনের দ্বিমুখিতা, এর আগে আমি আপনার প্রোগ্রামে খুবই কঠিন আকারে বলেছি আমাদের নিমক হারামির গল্প। আপনি তখন বলেছিলেন যে বাঙালি হিসেবে আপনারও খারাপ লাগছে। ফলে আজকে আমি না আসলে কোনো খারাপ সেসবে কথা যাব না। বললেন না। আমরা আমরা একটা শান্তিপূর্ণ আলাপ আলোচনা করছি, শান্তিপূর্ণ থাকেন, হ্যাঁ। না, না, আরেকটি আমি সেই আলাপে যাচ্ছি না। না, ওইটাও খারাপ আলোচনা ছিল না। ওইটা আসলে আত্ম উপলব্ধি, নিজেকে আহ সরাসরি প্রশ্নবিদ্ধ করা, নিজের চরিত্রকে বলা। ওই ধরনের আত্মসমালোচনা না করলে আমরা মানুষ হতে পারবো না। জি, বাঙালি হ্যাঁ, কিন্তু ভারতের বাংলাদেশীদেরকে আমার আমার আত্মসমালোচনা যেটি আমার যেটি প্রশ্ন আপনার কাছে যে দেখুন কি বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আ ভারতের প্রতি নতজানু হওয়া, ইসলাম ধর্ম নিয়ে তাদেরকে ঘায়েল করা, এ দুটো খুবই কমন ইস্যু। এই আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকেও এই দুটি ইস্যুকে মোকাবেলা কেন করতে পারল না? কোন দুটি ইস্যু? এই যে ভারতের প্রতি নতজানু, এই অভিযোগ, এবং আরেকটি হচ্ছে গিয়ে ইসলাম বিরোধী। মানে আওয়ামী লীগ ইসলাম বিরোধী? হুম। জামাত শিবির, এগুলা বলে জামাত শিবির। জামাত শিবির যদি আওয়ামী লীগ আপনার মুক্তামণি দিয়ে মোড়াও থাকে, তাহলে সে বলবে এটা আসল মুক্তামণি না। সো জামাত শিবির কি বললো না বললো সেটা নিয়ে এই জামাত শিবিরকে, আপনি এটা বলতে পারেন যে জামাত শিবির এই মৌলবাদী চক্রকে কেন রুখে দিতে ব্যর্থ হলো, মানে পুরোপুরি নির্মূল করতে। আপনার এই প্রশ্নটা করলে দেখবেন ওই প্রশ্নের উত্তর আপনি এমনিই পেয়ে যাবেন। আপনি বাংলাদেশ থেকে মৌলবাদকে নির্মূল করে দেন, দেখবেন আর কেউ কোনোদিন বলছে না যে আওয়ামী লীগ ইসলামের শত্রু বা ইসলামের পক্ষে না, বা ভারতের যে ব্যাপারগুলো বলা হচ্ছে। আপনি আপনি এই মৌলবাদী শক্তিকে, এই বদমাইশ গুলোকে, এই সরকারি খায় আর সরকারি ছাড়ে, এদেরকে আপনি নির্মূল করে দেন, দেখবেন এগুলা কেউ বলছে না। এগুলো এই শয়তানি বুদ্ধি এদের মাথা থেকেই বের হচ্ছে। এই কথা এরাই বলছে। কোন সুস্থ মানুষ, কোন শিক্ষিত মানুষকে আপনি কোনো শুনেছেন এগুলো বলার জন্য? আমি শুনিনি। আপনি শুনে থাকতে পারেন হয়তোবা, আমি কিন্তু শুনিনি। জি। এই যে মৌলবাদী শক্তি না, এরা তো অপশক্তি। এদেরকে নির্মূল করার ক্ষেত্রে এই যে এখন আমি যেটি আলোচনাটি শুরু করেছিলাম যে 20টি দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠক হয়েছে এবং সেখানে তুলসী গাবার্ডের ভূমিকা, এইবার দক্ষিণ এশিয়ার মৌলবাদী অপশক্তিকে নির্মূলের একটা প্রক্রিয়া শুরু হবে এমনটি আমরা শুনতে পাচ্ছি। এই ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দিতে পারেন কিনা, সেখানে বাংলাদেশ কোথায় আমার আছে? তেমন একটা, আমার এজেন্ডার সমান এই এই বৈঠকের এজেন্ডা সম্পর্কে আমি কালকে একটু বিস্তারিত জানবো। আমার আজকে এই মুহূর্তে জানা নেই। ওকে। ফলে আমি কোনো দর্শকদেরকে মিসগাইড করতে চাই না। এই আমার মনে হয় যে, ইনফ্যাক্ট আমার এটাও মনে হয় যে আমাদের এই বৈঠকটার দিকে নজর রাখা উচিত। বৈঠকের বিশ্লেষণগুলো আমার মনে হয় শেষ দিন পর্যন্ত আমাদের রাখা উচিত, তাহলে আমরা মনে হয় ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো। দেখা যাবে যে আজকে একটা আলোচনা হয়েছে, কালকে সেটা আরো তীব্রতর হচ্ছে, ফলে অনেক দর্শকরা মিসগাইড হবে। ফলে আমি এখনো তুলসী গাবার্ড এবং মোদির আলোচনাটাকে আমি এখনো পর্যন্ত ওইভাবে ফলো করিনি। যতটুকু আর কি সামনে আসে স্কিম থ্রু করেছি। আমি মনে হয় একটু পরেই বিশ্লেষণটা জি, করব। বুঝতে গেলাম। নিশ্চয়ই আমরা আবার আপনাকে যুক্ত করব।